যেই মেয়েটা নিজের শাড়ি ঠিকভাবে সামলাতে পারে না সে কিভাবে সংসার সামলাবে। তুরাগের এহেন কথায় শিমু চৌধুরী পেছনে ঘুরে তাকালো। রান্নাঘরে দুপুরের খাবার রান্না করছিলেন তিনি। তুরাগের সামনে এসে দাঁড়িয়ে বললেন, বিয়েটা কেমন পরিস্থিতিতে হয়েছে সেটা তুমি ভালো করে জানো বাবিন। তারপরেও এইসব অহেতুক কথার মানে কি? তুরাগ একটা নিঃশ্বাস ফেলে বলল, আম্মু আমি জানি যে এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট, তবে ওর সাথে আমার বৈবাহিক সম্পর্ক পালন করতে হবে এমন তো কথা ছিল না। আজব কথা বলছো কেন বাবিন? বিয়ে যখন করেছো বৈবাহিক সম্পর্ক পালন তো করতেই হবে। আর শোনো, ওর বয়স বেশি না, সবে 17 হয়েছে। ওর এইসব বিষয়ে মানে শাড়ি পরার বিষয়ে অপটু হওয়াটাই স্বাভাবিক। তোমার উচিত ওকে সাহায্য করা, তা না করে তুমি আমার কাছে এসে ওর কথা বলছো। আম্মু প্লিজ তুমি এখন দয়া করে বলো না ওই মেয়েটাকে শাড়ি পরিয়ে দিতে। আমি এইসব পারি না, আর পারলেও করব না। তুরাগ কথাগুলো বলে হন হন করে হেঁটে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টানাটানি করছে মিথি। শাড়ির কুচি ধরে গোমরা মুখ করে বলল, দূর ছাই, আমি তো কিছুতেই শাড়িটা ঠিক করে পরতে পারছি না। আল্লাহ গো প্লিজ আমাকে একটু সাহায্য করো। শিমু চৌধুরী মিথির উদ্দেশ্য তার রুমে এসে দেখল সে শাড়ির কুচি ধরে দাঁড়িয়ে আছে। শিমু সাহেবা মৃদু হেসে মিথির সামনে দাঁড়ালো। আন্টি তুমি এসেছো? দেখো না আমি এই শাড়ি পরতেই পারছি না। তোমার ছেলেকে বললাম একটু সাহায্য করতে। ওরে বাবা তার যা দেমাক। শিমু বেগম হাসি দিয়ে বলল, তোদের বিয়েটা হঠাৎ করে হয়েছে তো বাবিন এখনো সবটা মানতে পারছে না, তাই একটু এমন করছে। তা ওনার ঘাড়ে কি আমি জোর করে চেপে বসেছি নাকি? উনিও তো বিয়ের সময় সায় দিয়েছিল বটে, তবে এখন আবার বিগড়ে গেছে। এখন এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আমার কাছে আয়, তোর শাড়ি ঠিক করে দেই। একটু পরে সব লোকজন আসতে শুরু করবে। মিথি শিমু বেগমের সামনে এসে দাঁড়ালো। শিমু বেগম মিথিকে শাড়ি পরিয়ে দিয়ে বলল, দেখ তো কেমন লাগছে তোকে। মিথি আয়নার দিকে তাকিয়ে বলল, ওয়াও কি সুন্দর লাগছে আমাকে শাড়ি পরে। শিমু বেগম এসে মিথির কাঁধে হাত রেখে বলল, আসলে আমার বৌমাকে অতুলনীয় সুন্দর লাগছে। শিমু বেগমের কথায় মিথি লজ্জায় পেয়ে মাথা নিচু করে ফেলল। হয়েছে মা, তোর আর লজ্জা পেতে হবে না, তাড়াতাড়ি নিচে আয়, আমি যাচ্ছি। শিমু বেগম কথাটা বলে রুম থেকে বের হয়ে চলে গেলেন। মিথি আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। তুরাগ রুমে এসে দেখল মিথি আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। তুরাগ কিছুটা বিরক্ত মাখা মুখ করে বলল, তোমার সাজা কি আজকে আর শেষ হবে না? তুরাগের কথায় মিথি পেছন ঘুরে তাকালো। তুরাগ মিথিকে এক পলক দেখে চোখ ফিরিয়ে নিল। যাক তুমি এসেছো তাহলে। রাগী সাহেব প্লিজ আলমারির উপর থেকে আমার সুটকেসটা একটু নামিয়ে দেন তো। হোয়াট? রাগী সাহেব মানে কি? আর তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি কারণে আলমারির উপর থেকে তোমার সুটকেস নামাতে যাব? আমি ওইসব পারি না। তাহলে তালগাছ হয়েছো কি করতে? এক লাফে প্লেনে ওঠার জন্য নাকি? এই একদম এসব বাজে কথা বলবে না। মিথি মুখ ভেঙচি কেটে টুলের উপরে উঠে সুটকেস নামানোর চেষ্টা করছে। তুরাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথির কাণ্ড দেখছে। মিথি অনেক কষ্টে সুটকেসটা নাগালে পেল। যেই সুটকেসটা টান দিয়ে নামাতে যাবে অমনি পা পিছলে পড়ে যেতে গেলে তুরাগ গিয়ে মিথিকে ধরে ফেলল। তুরাগ রাগান্বিত দৃষ্টিতে মিথির দিকে তাকিয়ে আছে। তুরাগ মিথিকে দাঁড়া করিয়ে সুটকেসে টান দিল। জোরে টান দেওয়ার কারণে সুটকেসটা তুরাগের মাথায় এসে লাগলো। আউ! তুরাগ সুটকেসটা নামিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিথি তুরাগের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। তুরাগ দাঁতে দাঁত চেপে বলল, এতে এত হাসার কি আছে? মিথি তুরাগের কথার জবাব না দিয়ে তুরাগের সামনে এসে দাঁড়ালো। তারপরে পা উঁচু করে তুরাগের গলা জড়িয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলল, মিস্টার তুরাগ সাহেব, আমার সাথে এত রাগ দেখালে কিন্তু তোমারই বিপদ। তুরাগ মিথিকে নিজের থেকে ছাড়িয়ে বলল, মানে? আমার হবু বরকে পালাতে তুমি সাহায্য করেছো সেটা কিন্তু আমি ভালো করেই জানি। সো তুমি আমাকে রাগ দেখালে আমি সবাইকে সেটা বলে দেব। মানে তোমার হবু বর কে ছিল? ওই যে স্টেশনের ছেলেটা, মানে নিশাত। তুরাগ অবাক হয়ে বলল, কি? ও তোমার হবু বর ছিল? বিশ্বাস করো আমি যদি জানতাম ও তোমার হবু বর তাহলে জীবনেও ওকে পালাতে সাহায্য করতাম না। কেউ কি জেনে শুনে এমন আত পাগলিকে নিজের ঘাড়ে চাপায় নাকি? মিথি কোমরে হাত দিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন বাই আত পাগলি? তুমি যা সেটাই বলেছি। যদি বানান না জানো তবে আমাকে বলো, আয়নার উপরে কালো কালি দিয়ে লিখে দেব। তুরাগের কথায় মিথি রাগে ফুঁসছে। আমি কিন্তু সবাইকে বলে দেব তুমি যে আমার হবু বরকে পালাতে সাহায্য করেছো। দেখো মিথি, আমি ইচ্ছা করে সাহায্য করিনি। তার চেয়ে বড় কথা, আমি তো জানতামই না ও একটা মেয়েকে ভালোবাসে। কিন্তু ওর বাবা মা বাধ্য করেছিল তোমাকে বিয়ে করতে, বিকজ তোমাদের অনেক টাকা আছে। তাই আমি ভেবে দেখলাম এমনটা হলে 3টা জীবনই নষ্ট হবে। তাই আমি ওকে পালাতে সাহায্য করেছি। বাট ও তো বলেছিল ওর হবু বউয়ের নাম মাসরিয়া। আমার নামই মাসরিয়া, মাসরিয়া রহমান মিথি।
বাহ, নামের তো বাহার আছে, তবে বুদ্ধি তো হাঁটুর নিচে। না হলে কি কেউ অমন টুলের উপরে উঠে লাফালাফি করে? তুরাগ কথাটা বলে বিড়বিড় করতে করতে ওয়াশরুমে চলে গেল। এত রাগী বর জুটলো আমার কপালে, রাগী হবে না কেন? নামের মধ্যেই তো রাগ শব্দটা আছে, তুরাগ। মিথি মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। ভাবি, তুমি তো জানো আমার মেয়েটা একটু পাগলি স্বভাবের, তুমি একটু মানিয়ে নিও। শিমু বেগম আয়েশা বেগমের হাত ধরে বলল, এত চিন্তা করিস না, মিথিমা ঠিক হয়ে যাবে। বয়স অল্প, তাই একটু দুষ্টামি তো করবেই। শিমু বেগমের কথায় আয়েশা বেগম মৃদু হাসলেন। হয়তো শিমু বেগমের কথায় তিনি একটু শান্তি পেয়েছেন। তুরাগ ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো মিথি রুমে নেই। তুরাগ একটা নিঃশ্বাস ফেলে কাবার্ডের কাছে গেল। কাবার্ড খুলে দেখে তার সব কাপড় একপাশে রেখে আর একপাশে নিজের কাপড় রেখেছে মিথি। তুরাগের মুখটা ক্ষণিকে লাল বর্ণ ধারণ করলো। হঠাৎ শাড়িগুলোর উপরে রাখা চিরকুটের দিকে চোখ পড়ল তুরাগের। চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। এই যে শোনেন রাগীবাবু, আমি এখন থেকে আপনার বউ। সো আপনার সব জিনিসে আমার অধিকার আছে, যার কারণে এখন থেকে কাবার্ডের এক পাশে আপনার কাপড় থাকবে আর আরেক পাশে আমার। আর যদি দেখি আমার একটা কাপড়ও নড়চড় হয়েছে, তাহলে বুঝে নিন আপনার কপালে শনি আছে। ইতি আপনার সহধর্মিণী। তুরাগ চিরকুটটা মুচড়ে ফেলে দিল বিছানার উপরে। তারপরে কাবার্ড থেকে একটা পাঞ্জাবি বের করে পরে নিচে গেল। তুরাগ নিচে যেতেই মিথি ছুটে এসে তুরাগের সামনে দাঁড়ালো। তুমি কি পাগল মিথি? বাড়ি ভর্তি মানুষের সামনে এইভাবে দৌড়াদৌড়ি করছো? এই শোনো, এত জ্ঞান দিবে না, আমার যা ইচ্ছা আমি তাই করব। তুরাগ মিথির কথা কোনো ভ্রুক্ষেপ না করে তার বন্ধুদের কাছে চলে গেল। মিথি ঠায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাকে না, ওনার বন্ধুকে বিয়ে করেছে। মিথি মুখ গোমড়া করে চেয়ারে গিয়ে বসলো। তুবির এসে মিথির পাশে বসে বলল, কি হয়েছে ভাবি? বউ ভাতের দিন এমন মুখ কালো করে বসে আছো যে? হায় রে দেবরজি, তোমার ভাইয়া যা মানুষ, আমার দিকে তো তার খেয়ালই নাই। হাই मैं क्या करूं? মিথি কাঁদো কাঁদো মুখ নিয়ে কথাগুলো বলল। ভাবি একদম প্যারা নিও না, আমি এখনই গিয়ে মাকে বলছি। তুবির মিথির পাশ থেকে উঠে শিমু বেগমের কাছে গেল। আম্মু ভাইয়াকে গিয়ে আদি ভাইয়ার সাথে গল্প করছে, আর ওদিকে ভাবি মুখ গোমরা করে বসে আছে। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না, তুই যা, আমি তুরাগকে ডেকে আনছি। শিমু চৌধুরী গিয়ে তুরাগের সামনে গিয়ে দাঁড়ালো। কিছু বলবে আম্মু? বাবিন, তোমার এখন মিথির পাশে বসে থাকার কথা, এখানে দাঁড়িয়ে গল্প করার কথা না। আম্মু, আমি এসব পারবো না। শিমু বেগম কড়া কণ্ঠে বললেন, সবসময় একঘেয়েমি চলে না, যা বললাম সেটাই করো। বাড়ি ভর্তি মানুষের সামনে সিন ক্রিয়েট করো না। তুরাগ আর কিছু না বলে হনহন করে হেঁটে মিথির পাশে গিয়ে বসলো। তুহিন সাহেব এসে শিমু বেগমের কাঁধে হাত রাখলো। শিমু বেগম পেছনে ঘুরে তাকিয়ে হাসি দিলেন। যাক, আপনি তাহলে এসেছেন। সারাদিন আপনার ছেলে আমাকে পাগল করে ফেলেছে। কি করব বলো, অফিসে এত কাজের প্রেশার, এত বড় ছেলে থাকার পরেও যদি বুড়ো বাপকে অফিস সামলাতে হয়, তাহলে আর কি হবে? আজকের অনুষ্ঠানটা মিটে যাক, তারপরে এই বিষয়ে বাবিনের সাথে কথা বলতে হবে। তুরাগ পাশে এসে বসায় মিথির মুখে হাসি ফুটলো। সে তুরাগের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। তুরাগ তার দিকে তাকাতেই সেই চোখ টিপ মারলো। তুরাগ চোখ রাগ করে মিথির দিকে তাকালো। মিথি জিহ্বা বের করে তুরাগকে ভেঙালো। তুরাগ একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে বসলো। তুরাগ বসে মনে মনে ভাবছে। তুরাগ মনে মনে বলল, আচ্ছা, আমি যে নিশাদকে পালাতে সাহায্য করেছি সেটা মিথি জানলো কিভাবে? মিথির তো জানার কথা না। তার মানে ও কি স্টেশনে এসেছিল? তুরাগ মিথির দিকে তাকালো। মিথি তো তার বান্ধবীদের নাচ দেখতে ব্যস্ত, চেয়ারে বসে বসে নাচছে। তুরাগ বিরক্তি নিয়ে মিথিকে বলল, এখানে বসে না লাফিয়ে ওদের সাথে গিয়ে নাচলেই তো পারো। তুরাগের কথায় মিথি ভ্রু কুঁচকে তুরাগের দিকে তাকালো। তারপরে মুচকি এসে বলল, তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি নাচতে রাজি আছি। ডিসগাস্টিং। তুরাগ মুখ ঘুরিয়ে ফেলল। রাতের বেলা তুরাগ তার রুমে এসে দেখে মিথি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। তুরাগ গিয়ে মিথির সামনে গিয়ে দাঁড়ালো। মিথি মোবাইলের থেকে মুখ সরিয়ে তুরাগের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? না, তোমার চাঁদ মুখখানা দেখতে এসেছি। মিথি তুরাগের কথা শুনে শোয়া থেকে উঠে বসলো। তারপরে হাসি দিয়ে বলল, ওয়াও, তুমি আমাকে দেখতে এখানে এসেছো? আমি তো হতবাক হয়ে গেলাম। এত হিহি করার কিছু হয়নি, তোমাকে দেখতে আসার আমার কোনো ইন্টারেস্ট নাই। কালকে যেমন আম্মুর সাথে ঘুমিয়েছিলে, আজও গিয়ে আম্মুর সাথে ঘুমাও। তুমি কি পাগল নাকি? কালকে তো ঢং করে বাড়িতেই আসোনি, যার কারণে আমি আমার শাশুড়ি মায়ের সাথে ঘুমিয়েছিলাম। কিন্তু আজকে তো তুমি বাড়িতেই আছো, আমি তোমার সাথে একই বিছানায় ঘুমাবো। না, তুমি বরং এখানে ঘুমান, আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি। এই না, প্লিজ এটা করো না। আমি একা একা ঘুমোতে পারি না, আমার অনেক ভয় করে। তুমি কি শিশু নাকি যে তোমার একা একা ঘুমোতে ভয় করে? আমি তো শিশুই, তুমি জানো না নাকি 18 বছরের আগে সবাই শিশু? উফ, এটা আমি কার পাল্লায় পড়লাম?
কার পাল্লায় আবার? তোমার একমাত্র বউয়ের পাল্লায়। মিথি কথাটা বলে লজ্জামাখা হাসি দিল। তুরাগ কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। মিথি বিছানার উপরে উঠে দাঁড়িয়ে বলল, দেখো আমি খুবই ভদ্র মেয়ে, আমি তোমাকে একদম ডিস্টার্ব করব না, জাস্ট আমাকে একা রেখে চলে যেও না। মিথি মুখটা গোমড়া করে দাঁড়িয়ে আছে। তুরাগের কেমন জানি মায়া লাগলো মিথির কথাটা শুনে। তুরাগ বিছানায় শুয়ে বলল, আমাকে একদম টাচ করবে না। মিথি তুরাগের পাশে শুয়ে তুরাগের এক হাত ধরে বলল, এই হাতটা খালি ধরে ঘুমাবো, তাহলে আমার আর মনে হবে না আমি একা ঘুমিয়ে আছি। সারাদিন তো বিন্দাস ঘুরে বেড়াও, আর রাত হলে ভিজে বিড়াল হয়ে যাও নাকি? মিথি তুরাগের কথার কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে ফেলল। তুরাগ আর কিচ্ছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। সকালবেলা মিথির ঘুম ভাঙল ফজরের আজানের শব্দে। মিথি মুচকি হাসি দিয়ে উঠে বসলো। তুরাগের দিকে তাকিয়ে দেখলো সে বিছানায় নেই। মিথি কিছু বুঝে ওঠার আগেই তুরাগ ওয়াশরুম থেকে বের হলো। তুরাগকে দেখে মিথির মুখে হাসি ফুটল। তুরাগ মিথির দিকে তাকিয়ে বলল, এত সকালে ওঠো তুমি? হ্যাঁ, নামাজ তো পড়তে হবে তাই না? তুরাগ মুচকি হাসি দিয়ে বলল, ওকে, তুমি অজু করে নামাজ পড়ো, আমি মসজিদে যাচ্ছি। তুরাগ মাথায় টুপি দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। মিথি বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল। অজু করে বের হয়ে নামাজ পড়তে বসলো। নামাজ পড়া শেষ হলে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো। মিথি দেখলো তুরাগ বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। মিথি ব্যালকানি থেকে রুমে চলে আসলো। রুমে এসে বিছানায় বসে কিছুক্ষণ পরে তুরাগ রুমে ঢুকলো। তুরাগ টুপিটা টেবিলে রেখে মিথির সামনে বসে বলল, মিথি, তোমাকে আমি কিছু বলতে চাই। কি বলবে তুমি? আমার মনে হয় এই সত্যগুলো তোমাকে জানানো উচিত মিথি, না হলে তোমার সাথে অন্যায় করা হবে। মানে? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। মিথি, আমার একটা রিলেশন আছে, যার সাথে আমার সম্পর্ক, সে হলো ইস্মিতা। আমি ওকে অনেক ভালোবাসি। এই 2 দিন ধরে ও আমাকে অনেক কল করেছে, কিন্তু আমি লজ্জায় ওর কল ধরতে পারিনি। আমি কি বলবো ওকে? তুরাগের কথাগুলো শুনে মিথি কিছুটা চমকে যায়, পরক্ষণে হাসি দিয়ে বলল, এত চিন্তা করার কিচ্ছু নেই, তুমি ওর সাথে কথা বলো, তারপর দেখো কি হয়। মিথি, তুমি এই কথা বলছো, এতে অবাক হওয়ার কি আছে? দেখো, এখন আমারই অনেক লজ্জা লাগছে, আমি তোমাদের মাঝে চলে এসেছি। এত ভেবো না, বুঝলে? আমি কিছু পরেই তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব, টেনশন নেই। মিথি, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। মিথি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনার থেকে একটা সত্যি লুকিয়েছি, সেটা হলো আমাদের বিয়ে নিয়ে। আমি বিয়ে করতে একদমই রাজি ছিলাম না। আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবাকে তো চেনেন, সে মেয়েদের পড়াশোনা পছন্দ করে না, তাই আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আর তাই আমি বাড়ি থেকে পালাতে গিয়েছিলাম। আর তখনই স্টেশনে গিয়ে দেখি আপনি আমাকে হবু বরকে পালাতে সাহায্য করেছেন। তখন তো আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি বুঝতে পারি যে বিয়েটা ভেস্তে যাবে, তাই আমি বাড়িতে ফিরে আসি। কিন্তু তারপরে কিভাবে আপনার সাথে বিয়ে হয়ে যায় আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, শিমু আন্টি সবটা জানতো, কারণ মায়ের পরে উনি আমাকে সবচেয়ে ভালোবাসতেন। তাই আমার মনে হয় শিমু আন্টি সবটা জানার কারণেই আপনাকে বলে আমাকে বিয়ে করার কথা। ও মাই গড, এত কিছু ঘটেছে আর আমি জানি না? মিথি মুচকি হেসে বলল, তাই ইস্মিতা আপুকে আমায় দেখাবেন না? তুরাগ চমকে গিয়ে বলল, তুমি সত্যি ইস্মিতাকে দেখবে? হ্যাঁ। তুরাগ মনে মনে বলল, এখনও ইস্মিতা মানে ওই গায়ে পড়া মেয়েটার সাথে দেখা করার ইচ্ছা জাগলো এই মেয়ের? ওরই বা কী দোষ, যা গল্প বানিয়েছি ও তো বিশ্বাস করতেই বাধ্য। তুরাগকে চুপ থাকতে দেখে মিথি বলল, কি হলো, কথা বলছেন না কেন? তুরাগ মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা, তা না হয় পরে দেখা যাবে, আগে আমায় একটা কথা বলো। তুমি আমাকে একবার তুমি আর একবার আপনি বলো কেন? আমার ভালো লাগে না বলতে। তুরাগ আর কিছু না বলে বিছানার এক পাশে শুয়ে পড়ল। মিথি ভ্রু কুঁচকে তুরাগের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে, আর ভাবছে এই লোক কি সবটা সত্যি বলেছে নাকি কোনো ঘাবলা আছে। বড়ই কঠিন বিষয়। মিথি বসে বসে টিভিতে কার্টুন দেখছে। মিথিকে উদ্দেশ্য করে শিমু বেগম বলল, মিথিমা, তুরাগ কি করছে? উনি তো এখনো ঘুমাচ্ছে আম্মু, এত বেলা হয়ে গেল আর ও পড়ে পড়ে ঘুমোচ্ছে। শিমু বেগম তুরাগের রুমের দিকে হাঁটা দিল। শিমু বেগম যেতেই তুবির এসে মিথির পাশে বসলো। তারপরে বলল, কি গো ভাবি, রাতে মনে হয় অনেক আদর করেছো তাই না? মিথির চোখ ছোট ছোট করে তুবিরের দিকে তাকিয়ে বলল, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তোমাকে বলার তো প্রশ্নই আসে না। মিথি কথাটা বলে মুখ ঘুরিয়ে ফেলল। তুবির হাসি দিয়ে বলল, তুমি আমার চেয়েও পিচ্ছি ভাবি। এই, তুমি একদম বেশি বুঝবে না বলে দিলাম ভাবি। মিথি কানে হাত দিয়ে বলল, ষাঁড়ের মতো চেঁচানোর কি আছে? তুবি বলল, না ভাবি, এটা মেয়েদের নাম। মিথি মুচকি হেসে বলল, আমি তোমাকে তুবিই বলবো। তুবির মুখ গোমড়া করে উঠে চলে গেল। মিথি বসে বসে হাসছে। শিমু বেগম তুরাগের রুমে গিয়ে দেখলো সে ঘুমিয়ে আছে।
শিমু কয়েকবার ডাক দেওয়ার পরে তুরাগের ঘুম ভাঙলো। তুরাগ চোখ ডলতে ডলতে বলল, আম্মু এত ডাকা লাগে নাকি? তোর ঘুম ভাঙতে এত টাইম লাগে কেন বাবিন? আমি সকালে উঠে নামাজ পড়েছি তো। নামাজ পড়েছিস ভালো কথা, তাই বলে 11টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবি? তুরাগ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শিমু বেগমের গলা জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, আর হবে না, হয়েছে, এখন বাচ্চামো বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। তুরাগ মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। শিমু বেগম নিচে চলে গেলেন। তুরাগ নিচে এসে নাস্তা করতে বসলো। তুরাগ ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখলো মিথি বসে বসে চকলেট খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। যা দেখে তুরাগ মুচকি হাসলো। তুরাগ নাস্তা শেষ করে উঠতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। মিথি উঠে গিয়ে দরজা খুলে দিল। মিথি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কে আপনি? আপু? তুমি কে? আমি মিথি। মানে তুমি তুরাগের বউ? হ্যাঁ। তুরাগ তো ইস্মিতাকে দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। তুরাগ মনে মনে বলল, আল্লাহ, এই মেয়ের আসার কি দরকার ছিল? তুরাগ দাঁড়িয়ে ইস্মিতা আর মিথির কথোপকথন শুনছে। ইস্মিতা মুচকি এসে বলল, আমি ইস্মিতা। ইস্মিতা নামটা শুনে মিথির হাসি মুখটা মলিন হয়ে গেল। মিথি নিজেকে সামলে মুচকি হাসি দিয়ে বলল, আপু ভিতরে আসুন। হ্যাঁ, ভিতরে তো যাবই। ইস্মিতা মিথির সাথে বাড়ির ভেতরে আসলো। ইস্মিতা তুরাগের সামনে এসে দাঁড়িয়ে বলল, এমনটা তুমি কি করে করলে তুরাগ? আমার ভালোবাসা কি মিথ্যে ছিল? তুরাগ চুপ করে দাঁড়িয়ে আছে। সে কি বলবে তাই ভাবছে, কারণ সে ইস্মিতাকে পছন্দই করে না। কিন্তু মিথিকে বলেছে ইস্মিতা তার গার্লফ্রেন্ড। মিথি মুচকি হেসে বলল, আপনারা দুজনে কথা বলুন, আমি বরং কফি নিয়ে আসছি। মিথি কথাটা বলে রান্নাঘরের দিকে চলে গেল। মিথি যেতেই তুরাগ বলল, তুমি এখানে কেন এসেছো ইস্মি? এটা জানতে যে তোমাকে ভালোবাসাটা কি আমার অন্যায় ছিল? দেখো ইস্মি, তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি না, সেটা তো আমি ভালো করে জানি। কিন্তু বিয়ে করার আগে একবার অন্তত জানাতে আমায়। জানানোর মতো পরিস্থিতি ছিল না, আর তোমাকে জানানোর কোনো আগ্রহও ছিল না। ইস্মিতা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সেই তো। আমি তোমার কে? আসলে কি জানো, আমাদের দুনিয়াটাই বড় আজব। যে যাকে চায় তাকে সে পায় না। থাক, এইসব বাদ দেই। আমি তোমাদের মাঝে কোনো ঝামেলা বাঁধাতে আসিনি। জাস্ট কয়েকদিন ঘুরেই চলে যাব। আর তুমি তো জানোই এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কেউ নাই। তোরা কিছুক্ষণ ইস্মিতার দিকে তাকিয়ে থেকে চলে গেল। তুমি কখনোই আমার কষ্ট বুঝবে না তোরা। ইস্মিতা কথাটা বলে চোখের কোণের পানি মুছে ফেলল। শিমু বেগম এসে ইস্মিতার সামনে দাঁড়ালো। শিমু বেগমকে দেখে ইস্মিতা হাসি দিয়ে ওনাকে জড়িয়ে ধরল। শিমু বেগম ও ইস্মিতাকে জড়িয়ে ধরে মলিন হাসি দিল। মিথি কফি নিয়ে এসে টেবিলে রাখলো। ইস্মিতা শিমু বেগমকে ছেড়ে বলল, আন্টি, তোমার ছেলের বউ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। শিমু বেগম ইস্মিতার গালে হাত দিয়ে বলল, পারলে আমাকে ক্ষমা করে দিস মা। কেন আন্টি? সব কেনর উত্তর হয় না। মিথি হালকা কাশি দিয়ে বলল, আপু, আপনার জন্য কফি নিয়ে এসেছি, খেয়ে বলুন কেমন হয়েছে। ভালো না হলেও প্রশংসা করবেন কিন্তু, আমার আবার প্রশংসা পেতে খুব ভালো লাগে। মিথির কথায় শিমু বেগম আর ইস্মিতা হেসে দিল। ইস্মিতা এসে এক কাপ কফি নিয়ে চুমুক দিয়ে বলল, বাহ, তুমি তো অসাধারণ কফি বানাও। বাই দা ওয়ে, আমাকে তুমি করে বলবে, বিকজ তুমি আমার অনেকটাই ছোট। ওকে আপু। মিথি হাসি দিয়ে সিঁড়ি দিয়ে রুমের দিকে চলে গেল। রুমে যেতেই হঠাৎ তার মাথায় একটু ব্যথা অনুভব করলো। মিথি মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। দিন দিন ব্যথাটা কেন যে এত বেড়ে যাচ্ছে। তুরাগ ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো মিথি মাথায় হাত দিয়ে বসে আছে। তুরাগ গিয়ে মিথির সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে মিথি তোমার? মিথি মাথা থেকে হাত সরিয়ে বলল, কিছু না, একটু মাথা ব্যথা করছে। মাইগ্রেনের ব্যথা আছে তো, কোনো ওষুধ খাও নাকি? হ্যাঁ, আমার ব্যাগে আছে। ওকে, তাহলে খেয়ে নাও। তুমি একটু দেবে প্লিজ? মিথি, তোমার কি বেশি খারাপ লাগছে নাকি? আরে না, আলসেমি লাগছে। তোরা কিছু না বলে মুচকি হেসে মিথির ব্যাগ থেকে একটা ওষুধের বক্স এনে মিথির হাতে দিয়ে বলল, অনেকগুলো ওষুধ আছে, আমি তো ঠিক জানি না তুমি কোনটা খাও। তুমি বের করো, আমি পানি দিচ্ছি। তুরাগের কথায় মিথি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তুরাগ টেবিল থেকে পানির গ্লাস এনে মিথির হাতে দিল। মিথি ওষুধ খেলো। মিথি, তুমি বরং শুয়ে রেস্ট নাও, আই থিঙ্ক বেটার লাগবে। তুরাগ চলে যেতে গেলে মিথি তুরাগের হাত ধরে ফেললো। মিথি হাত ধরায় তুরাগ পেছন ফিরে তাকালো। মিথি উঠে দাঁড়িয়ে বলল, তুরাগ, তুমি কি সত্যি ইস্মিতা আপুকে ভালোবাসো? তুরাগ আমতা আমতা করে বলল, হ্যাঁ বাসি তো। আচ্ছা, আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। মিথি, এত তাড়াহুড়োর কিছু নেই। কিন্তু তুরাগ, ইস্মিতা আপু এখন এখানে তো কি হয়েছে? উনি তোমাকে আর আমাকে একসাথে দেখলে কষ্ট পাবেন, আর আমি এমনিও দুজন মানুষের মাঝে তৃতীয় ব্যক্তি হতে চাই না। মিথি কথাগুলো বলে রুম থেকে চলে গেল। তুরাগ অবাক দৃষ্টিতে মিথির যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, মিথির কথা বলার ধরন হঠাৎ পাল্টে গেল কেন?
তুরাগ কিছু ভেবে ওঠার আগে ইস্মিতা তার রুমের সামনে এসে দরজায় নক করলো। তুরাগ ইশারা করে বলল রুমে আসতে। ইস্মিতা রুমে আসতে তুরাগ জিজ্ঞেস করলো, তুমি কি কিছু বলবে ইস্মিতা? আমার তো মনে হয় না কিছু বলার আছে, কারণ আমাদের কথা তো নিজেই হয়ে গেছে। ইস্মিতা মুচকি এসে বলল, তুরাগ আমি জাস্ট তোমাকে কিছু কথা জানাতে এসেছি। কী কথা জানাতে এসেছো? আমি তোমাদের মাঝে কখনো আসবো না, আর আমি ভালো করে জানি মিথির জন্য তুমি আমাকে ইগনোর করতে। তবে একটা কথা কি জানো, আমি কিন্তু খুব খুশি হয়েছি তুমি তোমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছো। তোরা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি সবটাই যখন জানো তাহলে তো ভালোই, তবে মিথিকে কিচ্ছু বলো না, আমিও একটু ওর সাথে মজা করছি, তবে কয়েকদিন পরে বলে দেবো, চিন্তা নেই। ইস্মিতা মলিন হাসি দিয়ে বলল, ওকে, আমিও মিথিকে কিচ্ছু বলবো না, তবে সত্যি কথা বেশি দিন চেপে রেখো না, পরে কিন্তু বিপদ বাড়তে পারে। তোমার অ্যাডভাইসের জন্য ধন্যবাদ। ইস্মিতা আর কিছু না বলে তুরাগের রুম থেকে বের হয়ে চলে গেল। ইস্মিতা যেতেই তুরাগ একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপরে মুচকি হেসে বলল, জাস্ট একটু ওয়েট করো মাই বৌরানী, তোমার সাথে মজা করতে ভালোই লাগে। কি সুন্দর বানিয়ে বললেও বিশ্বাস করে ফেলো। তুরাগ কথাটা বলে নিচে চলে গেল। তুরাগ নিচে গিয়ে চারিপাশে একবার চোখ বুলিয়ে নিল। তুরাগের দুই চোখ মিথিকে খুঁজছে, তবে তুরাগ মিথিকে কোথাও দেখতে পাচ্ছে না। হঠাৎ তুরাগের চোখ পড়ল বাড়ির বাগানে। তুরাগ দেখলো মিথি একা একা ব্রেঞ্চে বসে আছে। তুরাগ গিয়ে মিথির সামনে দাঁড়িয়ে বলল, এখানে একা একা বসে আছো কেন? আমার সাথে বসে থাকার কোনো সঙ্গী আছে নাকি? তুরাগ মিথির কথার জবাব না দিয়ে মিথির পাশে বসে পড়ল। দুজনের মাঝে নীরবতা। মিথি নীরবতা ভেঙে বলল, তুরাগ আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না, তবে যতদিন বাঁচি ততদিন আমায় তোমার বুকে একটু জায়গা দেবে প্লিজ। মিথির কথা শুনে তুরাগের বুকটা কেঁপে উঠল। সে নিজেকে সামলে মিথির হাতটা শক্ত করে ধরে বলল, কি হয়েছে তোমার মিথি? জানি না, তবে মনে হয় না আমি বেশি দিন বাঁচবো। তুরাগ মিথির কথা সহ্য করতে না পেরে শক্ত করে মিথিকে জড়িয়ে ধরে। মিথি একদম এসব উল্টোপাল্টা কথা বলবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি মিথি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মিথিও তুরাগকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর মিথি জোরে হেসে দিল। তুরাগ মিথিকে ছেড়ে হা হয়ে মিথির দিকে তাকিয়ে আছে। মিথি, তুমি এভাবে হাসছো কেন? তুমি যে আমাকে ভালোবাসো সেটা তোমার মুখ থেকে বের করার জন্য আমি ওইসব বলেছি, কারণ ইস্মিতা আপু আর তোমার সব কথা আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলেছি। মিথি, আর জানিয়েই মজা করো না কেন, এইসব বেঁচে থাকবে না মরে যাবে, এইসব কথা আমি যেন আর না শুনি। আর এমন আড়ি পাতা একদমই ঠিক না। বারে, একটা মেয়ের সাথে আমি আমার জামাইকে ছেড়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? অনেক বকবক করেছো, এখান থেকে চলো। তুরাগ উঠে দাঁড়াতেই মিথি তুরাগের হাতটা টেনে ধরলো। তুরাগ পেছনে ফিরে বলল, কিছু বলবে মিথি? মিথি বসা থেকে উঠে দাঁড়িয়ে তুরাগের সামনে এসে বলল, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো তুরাগ? তুরাগ মুচকি হেসে মিথির গালে হাত দিয়ে বলল, আমি আমার বৌরানীকে ছেড়ে কোথায় যাব? যে আমার হৃদয়ের অংশ তাকে রেখে কি দূরে যাওয়া যায়? মিথি হাসি দিয়ে তুরাগকে জড়িয়ে ধরল। তবে মিথি, তুমি কিন্তু আমাকে ভালোবাসি কথাটা বলনি। আমিও আমার বড়বাবুকে অনেক ভালোবাসি। এভাবেই 1 মাস কেটে গেল। ইস্মিতা তুরাগদের বাড়ি থেকে চলে গেছে। তুরাগ আর মিথির সম্পর্কটা অনেক সুন্দর হয়ে গেছে। একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। মিথি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেনি করছে। তুরাগ গিয়ে পেছন থেকে মিথিকে জড়িয়ে ধরল। কি হয়েছে তুরাগ? মিথি, আমাদের মাঝে তো সব কিছু ঠিক হয়ে গেছে। এই 1 মাস জমিয়ে প্রেম করেছি, এখন অন্তত বাসরটা করতে দাও। মিথি মুচকি হেসে বলল, নিজের অধিকার নিজে নিয়ে নিতে হয়। বেশ কিছুদিন ধরে তুরাগ খেয়াল করছে মিথি কেমন জানি চুপচাপ হয়ে গেছে। তুরাগ মিথিকে ছেড়ে সামনে ঘুরিয়ে বলল, মিথি, তোমার কি কিছু হয়েছে? আমার আবার কি হবে? তুমি ইদানিং অনেকটা চুপচাপ হয়ে গেছো। কিছু না তুরাগ, এমনি মাথাটা একটু ব্যথা করছে তো তাই। তুরাগ মিথির কপালে একটা চুমু দিয়ে বলল, তোমার মাথা দেখছি প্রায় ব্যথা করে, কালকে রেডি হয়ে থাকবে, ডক্টরের কাছে নিয়ে যাব। দরকার নেই তো, তুরাগ ধমকে সুরে বলল। চুপ, আর একটাও কথা আমি শুনতে চাই না। তুরাগের কথায় মিথি চুপ হয়ে গেল। তুরাগ মুচকি হেসে মিথির কানের কাছে মুখ নিয়ে বলল, এখন তাহলে বাসরটা সেরে ফেলি। তুরাগের কথায় মিথি লজ্জামাখা হাসি দিল। তুরাগ মিথিকে দেয়ালের সাথে চেপে ধরে মিথির ঠোঁটজোড়া দখল করে নিল। এক হাত মিথির কোমরে সাইড করেছে আর আরেক হাত দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। কিছুক্ষণ পরে মিথিকে ছেড়ে কোলে তুলে নিল। মিথি লজ্জায় তুরাগের বুকে মুখ লুকিয়ে আছে। তুরাগ মিথিকে নিয়ে বিছানায় শুইয়ে দিল, তারপর নিজের ভার মিথির উপরে ছেড়ে দিল। বাকিটা এবার বুঝে নেন। সূর্যের আলো চোখে পড়তেই মিথির ঘুম ভেঙে গেল। শাড়ি ঠিক করে ওয়াশরুমের দিকে যেতে গেলে হঠাৎ তার মাথা ঘোরা শুরু করলো। সে নিজেকে সামলাতে না পেরে তুরাগের উপরে পড়ে গেল।
মিথির এভাবে পড়ে যাওয়ার কারণে তুরাগের ঘুম ভেঙে গেল। তুরাগ ঘুম থেকে উঠে দেখে মিথি সেন্সলেস হয়ে তার উপরে পড়ে আছে। তুরাগ এক লাফে উঠে মিথিকে বিছানায় শুইয়ে দিল। এই মিথি, কি হয়েছে তোমার? মিথি নিশ্চুপ, তুরাগের মুখে ভয়ের ছাপ। সে আর দেরি না করে মিথিকে কোলে করে নিচে নামলো। তুরাগ এভাবে মিথিকে কোলে করে নিচে নামতে দেখে সবাই চমকে গেল। শিমু বেগম এগিয়ে এসে বললেন, তুরাগ, মিথির কি হয়েছে? ও এমন সেন্সলেস হয়ে আছে কেন? আম্মু, আমি কিচ্ছু জানি না, ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তুবির এগিয়ে এসে বলল, ভাইয়া তুমি ভাবিকে নিয়ে এসো, আমি এখনই গাড়ি বের করছি। মিথিকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। ডক্টর এসে তুরাগকে বলল, ওনার ব্রেনে টিউমার আছে, এখন একদম লাস্ট পর্যায়ে, আজকের মধ্যেই অপারেশন না করালে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডক্টরের কথা শুনে তুরাগ হা হয়ে তাকিয়ে আছে। তুরাগ অবাক হয়ে বলল, ওর ব্রেন টিউমার আছে? ডক্টর, হ্যাঁ, মেবি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন, তাই এমনটা হয়েছে। তুরাগ কিছু না ভেবে ডক্টরের হাত ধরে বলল, প্লিজ আমার মিথিকে বাঁচিয়ে দিন, ওকে ছাড়া আমি বাঁচবো না। ডক্টর তুরাগের কাঁধে হাত দিয়ে বলল, নিজেকে সামলান তুরাগ সাহেব, আমাদের যতটা সম্ভব ততটা চেষ্টা করব। মিথিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। এতক্ষণে মিথির বাবা মা এসে হাজির। তুরাগ গিয়ে মিথির মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মিথির ব্রেনে টিউমার ছিল? হ্যাঁ বাবা, তার জন্য ওর ওষুধ খেতে হতো। কিন্তু মিথি কিছু জানতো না। কিছুদিন আগে ও আমাকে হঠাৎ কল করে বলল, অতগুলো ওষুধ ওর কেন খেতে হয়? আমি তখন বলতে চাইনি, ও জোর করার কারণে বলে দিয়েছিলাম। ও তখন আমায় বলেছিল, এতদিন যখন আমাকে জানাওনি আমার মধ্যে এত বড় একটা সমস্যা আছে, তখন আমিও আর এই ওষুধ খাবো না, না খেয়ে মরবো। ওকে অনেক বুঝিয়েছি, ও আমার কথা শোনেনি। তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম, তাও জানাতে দেয়নি। আসলে মেয়েটা বড্ড জেদি। ওর ধারণা আমরা তোমাকে এটা না জানিয়েই তোমার সাথে ওর বিয়ে দিয়েছি, মানে তোমাকে ঠকিয়েছি। এর জন্যই ও ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। তুরাগ বাকরুদ্ধ হয়ে মিথির মায়ের দিকে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। 5 বছর পরে। উফ আম্মু, এত টাইম লাগে রেডি হতে তোমার? তুথির কথায় পেছনে ঘুরে তাকালো মিথি। পেছনে ঘুরে দেখলো তুরাগ তুথিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বারে, আজ তোর বাপের উপরে ফিদা হয়ে যাওয়া দিনওয়ালির বিয়ে, আমি যদি না সাজি তাহলে কি চলে নাকি? উফ মিথি, এগুলো বলার কোনো মানে আছে নাকি এখন? পাপা, আমালে ছালো তো, আমি নিচে যাব। তুথি তুরাগের কোল থেকে নেমে দৌড় দিল। তুরাগ গিয়ে মিথির সামনে দাঁড়ালো। বাহ, আমার অপরূপাকে তো অসাধারণ লাগছে। হ্যাঁ, এগুলো বলতে বলতে আমাকে বুড়ি বানিয়ে ফেলেছো। তুরাগ মুচকি হেসে বলল, বুড়িকে আবার বুড়ি বানানো লাগে নাকি? মিথি কোমরে হাত দিয়ে বলল, তুরাগ, ভালো হবে না কিন্তু। তুমি যতদিন আমার সাথে আছো, ভালো তো এমনিই হবে না। মিথি মুখ মলিন করে বলল, ওই দিন অপারেশনের সময় মরে গেলেই ভালো হতো, তাহলে আর তোমাকে এত কেউ জ্বালাতো না। তুরাগ জোরে চিৎকার করে বলল, মিথি, আমি যদি তোমার মুখে এসব কথা আর একবারও শুনি, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুরাগকে রেগে যেতে দেখে মিথি ভয়ে চুপসে গেছে। একটা ঢোক গিলে তুরাগের হাতটা ধরে বলল, সরি গো স্বামী। তুরাগ মিথির দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মিথি হালকা হেসে বলল, আর এমনভাবে বলবো না, হয়েছে, এখন চলো। তুরাগদের বাড়িতে ইস্মিতার বিয়ে হচ্ছে, কারণ ইস্মিতার আপন বলতে কেউ নেই। অনাথ আশ্রম থেকে ছোটবেলা শিমু বেগম ওকে নিয়ে এসেছিল, তারপরে বিদেশে পড়াশোনা করানোর জন্যও পাঠিয়েছিল। কাজী বিয়ে পড়াচ্ছে। তুরাগ তুথিকে কোলে নিয়ে মিথির কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিথি তুরাগের বুকে মাথা দিয়ে বলল, সব ভালো যার শেষ ভালো তার। তুরাগ মিথির দিকে তাকিয়ে মুচকি হাসলো। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এখানে শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থেকো।